জি 24 ঘন্টারই আপনার রায় উইথ অঞ্জন অনুষ্ঠানে সায়নী ঘোষ গত বুধবার তিনি রীতিমতো সমালোচনা করেছিলেন যে এই বাঙালি বহিরাগত ইত্যাদি বাঙালি সংস্কৃতি এই সমস্ত বিষয়ে যখন আলোচনা চলছিল আপনার রায় উইথ অঞ্জন অনুষ্ঠানে, সেই সময় সায়নী ঘোষ অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য রাখেন এবং যার পরপরই সেটার সঙ্গে তথাগত রায় টুইটারে এবং সায়নী এবং তথাগত রায় রীতিমতো টুইট যুদ্ধে তারা, যেটা যেমনটা তুমি বলছিলে, টুইট যুদ্ধে অবতীর্ণ হন। পরবর্তীকালে জি 24 ঘন্টাতেই সেই টুইট যুদ্ধের পরিপ্রেক্ষিতে যখন তাদের দুজনকেই ফোনে ধরা হয়, তখন দুজনেই কার্যত বিষয়টা এখানেই শেষ হচ্ছে এরকম একটা জায়গায় তারা পৌঁছেছিলেন। তারপর নতুন মাত্রা যোগ করলো এবার সরাসরি পুলিশি কমপ্লেন, এবং এই কমপ্লেনটা করা হয়েছে রবীন্দ্র সরোবর থানায় তথাগত রায় তিনি এই অভিযোগটি দায়ের করেছেন। 295 এ ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ধর্মীয় ভাবাবেগ আহত করেছেন সায়নী তার টুইটে, এমনটাই অভিযোগ করেছেন তথাগত রায়। এবং এই গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে সায়নী ঘোষের টুইটার হ্যান্ডেল থেকে 2015-র 18ই ফেব্রুয়ারি পোস্ট করা একটি টুইট, তাকে কেন্দ্র করে এই ঘটনাটি বিচ্ছিন্ন হিসেবে দেখা যেতে পারতো হয়তো, কিন্তু খুব ইন্টারেস্টিংলি যদি ঘটনার পরম্পরা দেখি আমরা সব্যসাচী, তাহলে দেখবো যে গত বুধবার সায়নী ঘোষের বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে টুইট যুদ্ধ তথাগত রায় এবং সায়নীর মধ্যে, এবং অবশেষে এই পুলিশের কমপ্লেন। এবং এখানে সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ যে এই টুইটটি 2015-র 18ই ফেব্রুয়ারি, অর্থাৎ এটা কোনো সাম্প্রতিক টুইট নয়। যদিও আমরা একেবারেই সায়নীর টুইটার হ্যান্ডেল থেকে যে টুইটটি করা হয়েছে, যেটা যদিও সায়নী তিনি পাল্টা দাবি করছেন যে তিনি এটা সম্পর্কে অবগতই ছিলেন না, সেখানেও একটা প্রশ্নের অবকাশ থাকছে যে তার ভেরিফাই করা টুইটার হ্যান্ডেল সেখান থেকে একটি টুইট হয়েছিল, তার দায় তিনি আদৌ এড়াতে পারেন কিনা, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। প্রসঙ্গ হচ্ছে যে তাহলে সায়নীর সঙ্গে মতবিরোধ, তার পরিপ্রেক্ষিতে তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া প্রায় 6 বছর আগের একটি টুইট, আমরা আবারও বলছি যে মিমটি পোস্ট করেছিলেন সায়নী ঘোষ, আমরা কোনোভাবেই কিন্তু সেটি এন্ডোর্স করছি না, সেই মিমটি সত্যিই আপত্তিকর কিনা এ নিয়েও নিঃসন্দেহে বিতর্কের অবকাশ রয়েছে। সেই টুইটটি করে তিনি ধর্মীয় ভাবাবেগকে আহত করেছেন কিনা তা নিয়েও যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই সময় একদমই মৌপিয়া, তোমাকে একটু থামাচ্ছি কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সায়নী রয়েছে, সায়নী ঘোষ অভিনেত্রী। মৌপিয়া, তোমার প্রশ্ন সায়নীকে। সায়নী, আমার নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, এই সময় অভিযোগটা দায়ের হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে সময় আপনারা বুঝতে পারছেন যেটা কেন হচ্ছে। আপনাদের প্যানেলে একটি বক্তব্য রেখেছিলাম যেখানে আমার সঙ্গে আমার থেকে অনেক বেশি জ্ঞানী গুণী লোকজন ছিলেন, এবং একটি মানুষ হিসেবে, একটি মেয়ে হিসেবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে নিজের বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে একটা বক্তব্য রেখেছি। অনেক মানুষের আশীর্বাদ, সমর্থন, ভালোবাসা যেমন পেয়েছি, অনেক হিংসা ও বিদ্বেষের শিকার হয়েছে, এবং সেটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, ঈশ্বর তো বটেই, আমি আগে লিখেছি, মানুষও তার বিচার করবে এবং শুধুমাত্র সত্যের জয় হবে। ওনারা একটি মিথ্যা মামলা করে আমার পেছনে লেগেছেন, ফাঁসানো হচ্ছে, অত্যন্ত আনফর্চুনেট। কিন্তু আমাকেও মানুষ বহু বছর ধরে চেনেন এবং ওনাদেরকেও চেনেন, তাতে এটা সময় ঠিক বলবে এটা কি হচ্ছে না হচ্ছে। আমি আবার বলবো, লিগাল প্রসিডিং তার মতো চলবে। আমি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সম্পূর্ণভাবে কোঅপারেট করবো। সায়নী, তার মানে আপনি মনে করছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত আপনার কোট আনকোট আপনার পিছনে লাগা হচ্ছে? হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে। একই সঙ্গে সায়নী, এই প্রশ্নটাও তো উঠবে যে আপনারই যেটা ভেরিফাইড টুইটার হ্যান্ডেল, সেখান থেকে পরে হয়েছে 2017-তে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট হয়েছে, সেটার দায়িত্ব নিয়েছি। আমি তো তখনই বলেছি যে আমি দায়িত্ব নিয়েছি এটার, কারণ এটা আমার পেজে রয়েছে, আমি করিনি। এবং যেটা বলা হয়েছে যে আমি এইটা ছবিতে উনি লিখেছেন, যিনি আমার এগেইনস্টে দায়ের করেছেন, যে আমি নাকি ওটা পড়াচ্ছি। এটা দেখে সবাই বুঝতে পারছে যে এটা একটা মিম, এটা আমার ক্রিয়েটিভ মিম না, এটা আমার পেজ থেকে হ্যান্ডেল হয়েছে, মানে এটা শেয়ার করা হয়েছে। এই যেটা আপনি বলছেন যে যেহেতু আপনি মুখ খুলেছেন সেই কারণেই এটা করা হচ্ছে, আপনি কি কোথাও আশঙ্কা করছেন যে আপনি আমার টার্গেট হচ্ছেন মুখ খোলার পরিপ্রেক্ষিতে? সরি, কি বললেন? আমি টার্গেট? সেটা তো খুবই প্লেন এন্ড সিম্পল, সেটা তো বোঝা যাচ্ছে। দেখুন, আমি সবসময় নিজের বক্তব্য রেখেছি, সেটা সবাই জানে। আমার যারা বেস আছে, যারা আমাকে এত বছর ধরে আমার অডিয়েন্স চেনে, তারা জানে যে আমি সবসময় নিজের মনের কথা, আমি যেটা মনে করি আমি সেটা বলি। এবং তার জন্য যদি আমাকে টার্গেট এখন হতে হয়, এটা মানুষ বিচার করবে। মানুষ দেখতে পাচ্ছে যে বাক স্বাধীনতার জায়গাটা কোথায় পৌঁছে গেছে।
যে একটি প্যানেলে একটি কথা বলার পর তার প্রতিফলন কি হচ্ছে, যে আমাকে যে থ্রেট গুলো করা হচ্ছে, আমাকে যে জিনিসগুলো আমার সাথে করা হচ্ছে, তো সেটা ইটস নট ফেয়ার, ইট ইজ নট ফেয়ার ইন ডেমোক্রেসি অ্যাট অল। তো আপনি তার মানে বলতে চাইছেন যে এটা কাইন্ড অফ ইনটলারেন্স? সেটা তো আপনারা আমার টুইট দেখলেই বুঝতে পারবেন যে কি কি ইনটলারেন্সের ভাষা আমার এগেনস্টে বলা হয়েছে এবং কি কি লেখা হচ্ছে, সেটা আপনারা ইউ ক্যান ডিগ ইন এন্ড ফাইন্ড ইট। বুধবারের পর থেকে আপনাকে কি কি ফেস করতে হলো সায়নী? কি কি ফেস করতে হলো না জিজ্ঞেস করতে পারেন আপনি আমাকে। অনেক কিছু, অনেক কিছু, অনেক লোকের বক্তব্য যে ভয় ভয় থাকতে হবে বলা হয়েছে, অনেক লোকের রিক্রেট করেছেন, নানা জায়গা থেকে কেস করানো হচ্ছে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনাদের প্ল্যাটফর্মে ডিগ্রির যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেছিল যখন তথাগত বাবু এবং আমি একসাথে, উনি আমার সাথে সহমত হয়েছিলেন যে ডোন্ট ব্লো দিস থিং আউট অফ প্রপোর্শন। ওই সম্বন্ধে আমি দিচ্ছিলাম ওনাকে, আমি আশা করেছিলাম তিনি আমাকে দেবেন, কিন্তু পরবর্তীকালে আমি দেখি যে না, উনি ওটাকে ওখানে ছেড়ে দেননি। এখান থেকে আমি বুঝতে পেরেছি যে উনি মানে খুবই ডেলিভারেটলি এটা করছেন, এবং ঠিক আছে, উই উইল টেক ইট অ্যাজ ইট কাম, লিগ্যাল প্রসিডিং তার মতো হবে। তথাগত রায়ের পোস্টটা যদি আমরা দেখি, সেখানে তথাগত রায়ের দাবি মতো আসামেও আপনার বিরুদ্ধে নাকি একটি কমপ্লেন লজ করা হয়েছে এই একই ইস্যুতে। এখন অব্দি আসাম পুলিশের তরফ থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে? না, এই মুহূর্তে এখনো কিছু বলা হয়নি। সায়নী, আপনার কাছে আমার প্রশ্ন যে মুখ খুলেছেন আপনি, আপনার বক্তব্য সেটা বিভিন্ন কর্নারে প্রশংসিতও যেমন হয়েছে, সমালোচিত হয়েছে। আপনি যেটা বললেন যে আপনি যেটা ফেস করেছেন, তাতে আপনি যে বাক স্বাধীনতার কথা বারবার বলছেন, যার উপর জোর দিচ্ছেন, তো পরবর্তীকালেও আমরা এরকমই বাক স্বাধীনতায় বিশ্বাসী, এরকমই বলিষ্ঠ বক্তব্য, ডেফিনেটলি সেটা ঠিক কি ভুল, সঙ্গত কি অসঙ্গত, সেটা নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে, বলিষ্ঠ বক্তব্য সায়নী ঘোষের কাছ থেকে পাবো? দেখুন, কবিগুরু বলে গেছেন, পুরো ভারতবর্ষকে বলেছেন, বাঙালিকে তো বলেইছেন যে চিত্ত সবসময় কিন্তু ভয়শূন্য থাকবে এবং উচ্চ থাকবে শীল। সেটা সবসময় মনে করেছি এবং সবসময় সেটা থাকবে। যেই জায়গা থেকে, যেই অবস্থান থেকে কথা বলি, সবসময় সেই জায়গায় অনড় থাকবো। এবং আমার মনে হয় না যে আমাকে নিয়ে যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, যাতে আমার ওপর বিশ্বাস আছে, তাদের বিশ্বাস টলার বা নড়ার কোনো রকম জায়গা থাকবে কোনোদিন। সায়নী, ধন্যবাদ। সায়নী ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন, এবং সব্যসাচী খুব স্পষ্টই আমরা দেখলাম। একদমই। মৌপিয়া, কৌশিক সেন অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকদার কাছে তোমার প্রশ্ন যদি থাকে মৌপিয়া। কৌশিকদা, মৌপিয়া কথা বলছি। কৌশিকদা, সায়নী ঘোষ জি 24 ঘন্টার আপনার রায় উইথ অঞ্জন অনুষ্ঠানে কিছু বক্তব্য রেখেছিলেন। তারপর আমরা দেখেছিলাম তথাগত রায় তিনি টুইটারে রিয়াক্ট করেন এবং সায়নী ঘোষের সঙ্গে রীতিমতো টুইটার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে যেটা ডেভেলপমেন্ট, যে একটি মিম যেটা সায়নীর টুইটার হ্যান্ডেল থেকে 2015-র 18ই ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল, যদিও সায়নী সেটার দায়িত্ব নিতে চাইছে না, বলতে সেটা অবগত ছিল না, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা তুলে এনে তার পরিপ্রেক্ষিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে, রবীন্দ্র সরোবর থানায়। তো আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সহজ, সেটা হচ্ছে যে দেখো 2015-তে সায়নী এটা করে থাকুক বা না করে থাকুক, ওর টুইটার থেকে যখন ব্যাপারটা এসেছিল তখন ওকে তো তার পার্শিয়াল দায়িত্ব নিতেই হবে। তা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এটার জন্য ওই রেসপন্সিবল, অর্থাৎ ওই টুইটটা করেছিল যেটা অনেকের ভাবাবেগে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল, সেটা তো 2015-তে। এই আঘাতটা তো 2015-তেই পাওয়া উচিত ছিল তথাগত বাবুর। আমি তথাগত বাবুর চিঠিটাও দেখলাম, যে চিঠিটা উনি লিখেছেন আর কি রবীন্দ্র সরোবর থানাতে। তো সেইখানে উনি বলছেন যে হি ইজ আ ডিভোটি অফ লর্ড শিবা। তো ওনার ভাবাবেগে আঘাত পড়েছে, তো সেই ভাবাবেগে আঘাতটা তো 2015-তেই পাওয়া উচিত ছিল। ওনার আঘাতটা পড়লো কখন? যখন সায়নী সম্প্রতি বিজেপির বিরুদ্ধে মুখ খুললো। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যদি মুখ খোলা যায়, তাহলে 2015 কেন, 2000-এরও আগে গিয়ে পৌঁছে দরকারে ওদের যে সুশৃঙ্খলিত যে সুশৃঙ্খল যে আইটি বাহিনী, যারা প্রচুর টাকা খরচ হয় যে পেছনে, মানে গোটা পৃথিবীর মধ্যে বোধহয় মানে অন্যতম একটা বিশাল খরচ হওয়ার ব্যাপার, সেইখানে খরচ করে ওরা কিন্তু তোমার কঙ্কালটা টেনে বার করে আনবে, যেখান থেকে ওরা প্রমাণ করে ছাড়বে যে এর একটা অতীত ছিল, এ অমুক সালে প্রায় বাবরের আমলে চলে গিয়ে তারা সম্পর্ক তৈরি করে বার করে আনবে যদি তুমি বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করো। এইটা হচ্ছে একটা ফ্যাসিস্ট পার্টির একটা চেহারা। তো আমি রুচিসম্মত বা রুচিশীল কিংবা
যাই বল ভাবাবেগে আঘাত লাগা, এই ভারতীয় জনতা পার্টির নেতারা তো বিভিন্ন সময়ে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত কুৎসিত কথাবার্তা বলেন, তাতে তো ধর্মীয় ভাবাবেগ কেন, তখন মানুষ হিসেবেই তো খারাপ লাগে। যে একজন বিজেপি নেতা যখন বলে আমার করোনা হলে আমি মুখ্যমন্ত্রীকে গিয়ে জড়িয়ে ধরবো, তো এটা তো একজন সরাসরি মহিলাকে আক্রমণ করা, অসম্মান করা। তো তখন এদের ভাবাবেগে আঘাত লাগে না? কিংবা যখন ধর্ষণের সমর্থনে আমরা দেখেছি যে বিজেপিকে নেতা বার করতে হাতরাসে কি কাণ্ড হয়েছে, প্লাস অন্যান্য জায়গায় সরাসরি বিজেপি নেতারা যারা রেপিস্ট তাদের সপক্ষে দাঁড়িয়ে মিছিল বার করে, তো তখন এদের ভাবাবেগে আঘাত লাগে না? আর তথাগত বাবু তো শিক্ষিত, তথাকথিত শিক্ষিত একজন উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু বোঝা যায় যে এখানে দিলীপ ঘোষে আর তথাগত রায় তো কোনো পার্থক্য নেই। দিলীপ ঘোষ যেরকম বলেন না যে অমর্ত্য সেনের দুটো বিয়ে করলেই নোবেল পুরস্কার পাওয়া যায়, তেমনি আজকে তথাগত বাবুরও সায়নী লিখেছেন না, ওয়ান সায়নী ঘোষ, মানে she claims to be an actress or something like that, মানে হ্যাঁ, believe to be an actress, হ্যাঁ মানে he doesn't even believe that Shayani মানে could be an actor. তো ওরই ভাষায় যার নাকি যে অভিনেত্রী কিনা উনি সঠিক জানেন না, তাকেও গুরুত্ব দিয়ে তথাগত বাবু একটা থানায় অভিযোগ করেন এবং আসামেও করেন। তার কারণ কি হয় না, আসাম টাসামে করলে কি হয়, হ্যারাসমেন্ট হয়। এটা কিছুই না, ওরা হয়তো সাইনির জন্য আলটিমেটলি কিছুই করবে না, কিন্তু এটা হচ্ছে না ফ্যাসিস্ট পার্টির কায়দা যে তুমি যদি ঘুম থেকে উঠে দেখো যে তোমার এগেনস্টে অন্তত 10-12 হাজার পোস্ট আসছে তোমাকে গালাগালি করে, তোমাকে আক্রমণ করে, অবশ্যই তোমার এটাকে মরাল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সাইনি নিশ্চয়ই সেইটা হবে না, কিন্তু আমি এখানেই বলছিলাম এখানে দিলীপ ঘোষে আর তথাগত রায়তে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে বিজেপি পার্টি, এটা হচ্ছে ফ্যাসিস্ট শক্তি। এইটা আমি জানি না বাংলার মানুষ বুঝবে কিনা, কিন্তু আপাতত আমাদের বামপন্থী বন্ধুরা এবং আমার ইন্ডাস্ট্রির যে বন্ধুরা যারা মানে হঠাৎ করে বিজেপির মধ্যে মানে একটা মহান কি দেখে ফেলেছে, তারা যদি একটু বোঝেন তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে এই ভারতীয় জনতা পার্টির পার্থক্যটা কোথায়। মানে কৌশিকদা, আপনি নিশ্চিত যে সায়নী মুখ খুলেছেন বলেই সায়নীর যথার্থ না, এটা ভিন্ন প্রসঙ্গ। 2015-তে তুমি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো মৌপিয়া, তুমি যদি আমাকে শুধু জিজ্ঞেস করো, তুমি বিতর্কটা সরিয়ে রাখো, সরিয়ে রেখে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে সায়নীর এই পোস্টটা তোমার কেমন লেগেছে, সেটা সায়নী স্বীকার করুক বা না করুক, আমি বলবো পোস্টটা রুচিসম্মত নয়। আমি একজন স্বাধীন মানুষ হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে, আমি সোশ্যাল মিডিয়াতে নেই, ফলে আমি কোনোদিনই, আমি আমার স্ত্রী রেশমি আমরা নেই, মানে ঋদ্ধি আছে, কিন্তু আমাকে যদি তুমি ইন্ডিপেন্ডেন্টলি পোস্টটা দেখাতে, তাহলে ধর্মীয় ভাবাবেগ তারপরে দূরের কথা, আমি প্রথমেই তোমাকে বলতাম আমার কাছে পোস্টটা রুচিশীল লাগেনি, রুচিসম্মত নয়। এটা আমি সায়নীকেও বলতে পারি যে তোমার পোস্টটা আমার ভালো লাগেনি, কিন্তু তার মানে এই কনক্লুশনে আমি পৌঁছতে পারি না যে সেই দিনও ওই পোস্টটা করেছিল বলে পরবর্তীকালে ওর আর প্রতিবাদ করার বা ওর বিজেপির এগেন্স্টে বলার মতো কোনো রাইট নেই। বিজেপি যেটা করছে সুকৌশলে সেটা হচ্ছে যে তুমি যদি, এটা তো আগে থেকেই ছিল, তা আগেই তো এই প্রতিবাদটা হতে পারতো, তথাগত বাবু তো আগেই কমপ্লেন করতে পারতেন, উনি তো তখনও শিব ভক্ত ছিলেন, আজও শিব ভক্ত আছেন, নতুন করে উনি শিব ভক্ত হলেন নাকি? মোটেই না। তার কারণ যে মুহূর্তে সায়নী বলেছে যে মোটর বাইকে করে যেতে যেতে ওই রকম চিৎকার চেঁচামেচি করে জয় শ্রীরাম বললে ওটাকে আর ভক্তি থাকে না, ওটার মধ্যে একটা যুদ্ধাঙ্গেই গলা চলে আসে, এইটা তথাগত বাবুদের সহ্য হয়নি। ধন্যবাদ কৌশিকদা। একদমই কৌশিকদা, একদমই মৌপিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। কৌশিকদা, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই সমস্ত বিতর্কের সূত্রপাত সায়নীর যে বক্তব্যকে ঘিরে, আপনার রায় উইথ অঞ্জনে যে বক্তব্য সায়নী সেদিন রেখেছিলেন এবং তারপরে যাবতীয় বিতর্ক, সেইটা একবার শুনে নিই। বাইকে করে করে শয়ে শয়ে ছেলেরা জয় শ্রীরাম বলতে বলতে ওয়ার ক্রাই, ঈশ্বরের নাম ভালোবেসে বলুন, ভয় দেখানোর জন্য, কারুর পেছনে লাগার জন্য বলার দরকার নেই, সেটা তো আমাদের সংস্কৃতি না।